আপনি মোজো রিপোর্টিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি দেখছেন? রিপোর্টিং ইজ রিপোর্টিং। এখন টুলসটা ব্যবহার করা হচ্ছে মোবাইল জার্নালিজম হিসেবে। এটা আসলে মূল বিষয়। আমি কিভাবে করছি, কোন টুলস দিয়ে করছি, এটা আমার কাছে মানে গৌণ মনে হয়, যেটা মুখ্য না। অনেক অনেক গণমাধ্যম তৈরি হচ্ছে, আসলে এতগুলি গণমাধ্যমের কি দরকার দেশে? এই বাংলাদেশে যে মানুষের সংখ্যা আছে প্রায় 20 কোটিরও বেশি এখন বলা হচ্ছে, ফলে এত মানুষের জন্য কতগুলো আসলে গণমাধ্যম প্রয়োজন। একজন সাধারণ মানুষ কিভাবে ফেক নিউজ চিনবে? অথেন্টিক ইনফরমেশনটা আপনি যদি পেতে চান, আপনাকে শুধু একটু খুঁজতে হবে কষ্ট করে, আগেই বিশ্বাস করা যাবে না। এবং আবারও বলি যে সাধারণ জনগণের ক্ষেত্রে প্রশ্ন করা এবং প্রশ্ন করা। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারদিন আলম। আজকে আমরা কাছে পেয়েছি বাংলাদেশের একজন ব্রডকাস্ট সাংবাদিক, যিনি প্রায় এক দশকের বেশি সময় ধরে পরিবেশ, কূটনীতি ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আর কেউ নয়, আমাদের সকলের পছন্দের আহমেদ রেজা। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বেশ, সাংবাদিকতার আসার পেছনের গল্পটা আমি একটু জানতে চাইবো আপনার থেকে। সাংবাদিকতার পেছনে মানে সাংবাদিকতার প্রেমে আমি পড়ে গেছি। একটা অনেস্ট ওপিনিয়ন যদি আমি বলি, সেটা হচ্ছে যে শুরু থেকে আমি চাইতাম যে একটু প্রেজেন্টেশনের বেশি আমার ঝোঁক ছিল। আমি উপস্থাপনাটা করতে চাইতাম, স্ক্রিনে হয়তো উপস্থাপক হিসেবে আসতে চাইতাম শুরুর দিকে বা এই প্রফেশনে আসার আগে। কিন্তু সামহাও আমি জয়েন করেছিলাম রিপোর্টিংয়ে। তো আমি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় আমি একটা এনজিওর সাথেও কাজ করতাম। তো তখন থেকেই যে আমি গণমাধ্যমে কাজ করব একটা প্যাশন আগে থেকেও দীর্ঘ সময় থেকে লালন করেছি। পরে সেটাতে আমি আসলে প্রতিবেদক হিসেবে প্রথমে জয়েন করলাম গণমাধ্যমে। সেটা দেশের অন্যতম একটি প্রধান সারির গণমাধ্যম যমুনা টেলিভিশন, সেখানে আমি জয়েন করলাম। এবং সেখান থেকে এই যে প্রতিবেদক বা রিপোর্টিংয়ের প্রতি যে ভালো লাগা, প্রেম, প্রণয়, এটা দিন দিন বাড়তে থাকলো। এবং আমি তো দেখলাম যে এটাতে আসলে মানুষের কথা বলা যায়, মানুষের জন্য কাজ করা যায়। ফলে ওইটা নিয়ে আসলে আলাদা একটা ফ্যাসিনেশন নিজের মধ্যেই গ্রো হওয়া শুরু করলো। এবং তারপরে এই প্রফেশনটাকে খুব দুর্দান্ত রকমভাবে ভালোবাসা শুরু করলাম এবং সেটা চলছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত এনজয় করছি। এখন বাংলাদেশের ব্রডকাস্ট সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি দেখছেন? এখন বাংলাদেশের যদি সম্প্রচার মাধ্যমের সাংবাদিকতার কথা বলি, নানান ধরনের চ্যালেঞ্জ আসে সময়ের সময়ে। এখনকার সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এআই। আমি এটাকে চ্যালেঞ্জ বলছি এই কারণে, এটা কিন্তু অনেক ইতিবাচকও বার্তা দেয়। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজকে অনেকটা সহজ করেছে। কিন্তু সহজ করার ক্ষেত্রে গণমাধ্যমকে বিভ্রান্ত করার জন্য কিংবা গণমাধ্যমকে ভুল পথে পরিচালিত করবার জন্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটাও কিন্তু নানানভাবে তৈরি হচ্ছে। এবং সেটা কারো না কারো মাধ্যমে, কোনো একটা পক্ষের মাধ্যমে, একটা গ্রুপের মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে। যখন আমরা দেখি যে ধরেন একটা মিসলিডিং একটা নিউজ বা একটা খবর, সেটাতে মানুষ বিশ্বাস করছে, কোনো একটা ছবি, কোনো একটা ফটোকার্ড, এবং সেটাতে এমনভাবে এআই জেনারেটেড একটা ছবি বা একটা ভুল তথ্য উপস্থাপন করা হলো, এখন সেটাতে মানুষের বিশ্বাস বেড়ে যাচ্ছে। তখন যখন বিশ্বাস বেড়ে যায়, তখন গণমাধ্যমের একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যায় যে তার কাছে তো এই ইনফরমেশন নাই, আসলে কি এই ইনফরমেশনটা সত্য কি মিথ্যা। এখন এই যে গণমাধ্যম তো চাইলেই কোনো ইনফরমেশন দিতে পারে না, তার তো একটু ক্রস চেক করতে হয়, তার অথেন্টিক জায়গাটা আগে নিশ্চিত হতে হয় তার সোর্সের কাছ থেকে। তারপরে তিনি হচ্ছেন ইনফরমেশনটা শেয়ার করেন তার পাঠক বা দর্শকের কাছে। সেই যে সময়টুকু, এই সময়টুকু কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য অনেক বড় সময়। মানুষজন তাড়াতাড়ি ইনফরমেশন পেতে চায়। একটা জিনিস আপনি দেখেন যে বর্তমান সময়টাতেই আরো বেশি দ্রুত এই জিনিসটা ছড়াচ্ছে, যে মিস ইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন বলেন। একদমই মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, স্পেশালি এখন যেটার যুগ চলছে যে চিপ ফেক, ডিপ ফেক, এইগুলো এখন বেশি চলছে। অর্থাৎ আপনি এখানে কথা বলছি, দেখা গেল একটা চিপ ফেক করে এখানে অন্য কোনো ভয়েস টোন বসায় দেওয়া যেতে পারে, অন্য কোনো কনভারসেশন অ্যাড করা যেতে পারে। সেটাও না রেখে, ধরেন আপনার লিপসিং ঠিক রেখে অন্য কোনো বার্তা হয়তো আমরা দিচ্ছি, অন্য কোনো বিষয়ে কথা বলছি, এগুলোও কিন্তু তৈরি করা যেতে পারে। ফলে চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে অফকোর্স হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, বাট গণমাধ্যমের কাজও অনেকটা আমাদেরকে সহজ করেছে। একই সাথে এই যে চ্যালেঞ্জগুলো বিভিন্ন জায়গা থেকে আর দিক থেকে আসছে, সেগুলোও গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যমের প্রতিষ্ঠান হিসেবে সবাইকেই আসলে মোকাবেলা করতে হচ্ছে। একজন সাধারণ মানুষ কিভাবে ফেক নিউজ চিনবে? আচ্ছা, যখন আপনি নিউজ শব্দটা বলবেন, যে নিউজ এটা, হ্যাঁ, যে সংবাদ,
তো সংবাদ তৈরি হওয়ারও কিছু ক্রাইটেরিয়া থাকে, ক্যাটাগরি থাকে। অর্থাৎ এটা আমার কাছে সংবাদ, মানে আমি মানুষ হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে এই সংবাদটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনি যদি উদাহরণটা দেন যে বর্তমান সময়ে আমরা দেখছি যে বেশ কিছু সংকট চলছে, এর মধ্যে উল্লেখযোগ্য জ্বালানি সংকটের কথা যদি আমরা বলি, এটি নিয়ে নানানভাবে নানান তথ্য আমার কাছে ছড়াচ্ছে বা আসছে। এখন আমি এটা কিভাবে ভেরিফাই করতে পারি যে একটা তথ্য পেলেই প্রথম কথা হচ্ছে যদি সোশ্যাল মিডিয়া থেকে পাই এটাকে বিশ্বাস করা যাবে না, প্রথম ধাপেই বিশ্বাস করা যাবে না, এটাকে ক্রস চেক করতে হবে। আচ্ছা, যদি ইনফরমেশনটা এমন হয় তাহলে নিশ্চয়ই এটা প্রথম সারির যে সমস্ত গণমাধ্যমগুলো রয়েছে তারা আসলে দিয়েছে, বা কোনো একজন মানুষের কোনো একটা গণমাধ্যমের প্রতি আলাদা তার বিশ্বাস রয়েছে। এবং প্রত্যেকটা গণমাধ্যমের এখন ওয়েবসাইটে, বিশেষ করে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেইখানে সেই ইনফরমেশনটা শেয়ার করা থাকবে যে না, এরকম একটা ঘটনা ঘটেছে, অর্থাৎ সরকার হয়তো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এই তথ্যটা সেরকম নির্দিষ্ট একটি গণমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে ছড়ানো হবে। এটিও যদি না হয় যে না, আমি এখানের তথ্যটাও বিশ্বাস করতে চাই না, যেই বার্তাটা দিচ্ছে এখন সবারই কিন্তু সোশ্যাল মিডিয়া, আপনি যদি পিএমও অফিস বলেন, আপনি যদি বিদ্যুৎ বিভাগ বলেন, আপনি যে কোনো দুর্যোগ খাত বলেন, প্রত্যেকেরই আলাদা সোশ্যাল মিডিয়াতে পেজ আছে, সেইখানে তারা কিন্তু এই ইনফরমেশন শেয়ার করে। ফলে অথেন্টিক যে ব্যাপারটা বা অথেন্টিক ইনফরমেশনটা আপনি যদি পেতে চান, আপনাকে শুধু একটু খুঁজতে হবে কষ্ট করে, আগেই বিশ্বাস করা যাবে না। এবং আবারও বলি যে সাধারণ জনগণের ক্ষেত্রে প্রশ্ন করা এবং প্রশ্ন করা, ইনফরমেশন পেলে আগেই প্রশ্ন করা নেওয়া ঠিক যে আসলে সত্য তো, কারণ এত ইনফরমেশন, এর মধ্যে রাইট ইনফরমেশনটা পাওয়াটা আমার জন্য জরুরি। আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই যে মোজো রিপোর্টিং। আপনি নিজেও বেশ কয়েকবার আমরা দেখেছি মোজো রিপোর্টিং করেছিলেন, এবং আপনি কি দেখছেন মোজো রিপোর্টিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি দেখছেন? তাদেরকে সমাজ কিভাবে দেখছে? আচ্ছা, মজুর রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ নয়, বিষয়টা এমন যে ধরেন রিপোর্টিং, ব্যাপারটা হচ্ছে রিপোর্টিং। এখন আমি রিপোর্টিংটা কিভাবে করছি, রিপোর্টিংটা নানানভাবে কিন্তু করা যায়। ধরেন আমি আপনি একটা কনভারসেশনাল ওয়ে করছি, এটাও কিন্তু একটা রিপোর্টিংয়ের কৌশল। ধরেন আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বলছি, আমি কিন্তু ওনার মাধ্যমে ধরেন বাজারের দরদাম, যে সমস্ত পণ্য আছে, বস্তুর আছে, সেগুলোর দরদাম একটু জিজ্ঞেস করছি যে এই দরদামটা ওনার জীবনে কতটুকু প্রভাব ফেললো। এই যে কনভারসেশন, এটাও কিন্তু একটা সংবাদ তথ্য সংগ্রহ করার একটা উপাত্ত বা ধরন। এই সংবাদটা আমি আসলে কেমন করে দিচ্ছি। এখন মোজো রিপোর্টিংটা যেটা হচ্ছে যে রিপোর্টিং ইজ রিপোর্টিং। এখন টুলসটা ব্যবহার করা হচ্ছে মোবাইল জার্নালিজম হিসেবে। ধরেন আমরা একটা প্রফেশনাল ক্যামেরা নিয়ে ব্যবহার করি একটা প্রফেশনাল মাধ্যমে। এখন সময় তো বদলেছে, আমি বলেছি যে মানুষ এখন সব সময় তার হাতে কম সময় আছে, কম সময়ে সে দ্রুত ইনফরমেশন পেতে চায়। তো ক্যামেরার মাধ্যমে একটা প্রসিডিওর আছে, ক্যামেরার একটা কার্ড আছে, সেই কার্ডটা আলাদাভাবে একটা ইনজেস্ট করতে হয়, তারপরে সেটাকে মানে আপনার কি বলে এটাকে ব্যাকপ্যাক দিয়ে ইন্টারনেটের সাথে হ্যাঁ, ইন্টারনেটে কানেক্টেড করতে হয়, দেন হচ্ছে এডিট করতে হয়। একটা দুর্দান্ত একটা প্রসেস আছে, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি এই প্রসেসটা সম্পর্কে আমরা অবগত। চাইলে কিন্তু এটাকে সহজ করা যায়, মোবাইল সেই ব্যাপারটা সহজ করেছে। এবং দিনকে দিন মোবাইলের যে সমস্ত আপডেট ভার্সনগুলো আসছে, সেগুলোই তথ্য সংগ্রহের ক্ষেত্রে, যে সমস্ত ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে বিশেষ করে, সেটা আসলে সহজ করে দিয়েছে। আমি ভিজুয়ালাইজেশনটা করতে পারছি এবং সেটা অটোমেটিকভাবেই দারুণ একটা স্থাপনার মাধ্যমে, অর্থাৎ দারুণ একটা প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সেটা ভালোভাবে আসছে। আমি সেই ছবিটা শেয়ার করতে পারছি, মানুষ দ্রুত ইনফরমেশন পাচ্ছে। ফলে আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। মোজো জার্নালিজম এবং যে রিপোর্টিংয়ের কথাটা বললাম, এটা আসলে মূল বিষয়। আমি কিভাবে করছি, কোন টুলস দিয়ে করছি, এটা আমার কাছে মানে গৌণ মনে হয়, যেটা মুখ্য না। কিন্তু আমরা দেখি যে গণমাধ্যম কর্মীদের মধ্যেই এক রকমের বিভেদ দেখা যায়। অনেকেই বলে যে মোজো সাংবাদিক, পেপসি সাংবাদিক, এসব আমরা ফিল্ড থেকে আমরা শুনেছি এইসব কথাবার্তা। এইসবের প্রেক্ষিতে আপনি কি বলবেন? এইখানে হচ্ছে যারা এই কথাগুলো বলেন, আমি কেন বলেন সেটা আমি জানি। আসলে তাদের বাক্যগুলো একইভাবে একটা জায়গা থেকে সঠিক। আমার ধারণা তারা হয়তো উপস্থাপনের যে ধরনটা সেইটা আসলে ভুল হয়। কেন তিনি বলেন সেটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি যে মোজো সাংবাদিকতা বা মোজো জার্নালিজম, যেটাকে আমরা প্রায়োরিটি দিই, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হয়। আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গাতেই এখন রিপোর্টাররা তারা মোবাইল দিয়ে সাংবাদিকতা করছে। ইভেন খুব বেশি দিন না, আমাদের যে জাতীয় নির্বাচনটা হলো, সেখানে বিবিসি, আল জাজিরা থেকে অনেকেই সাংবাদিকরা আসলেন। আমি কিন্তু এই ফিল্ডে তাদের সাথে আমরা যখন কাজ করেছি, তারাও কিন্তু ফিল্ডে মোবাইল নিয়ে অনেকেই কাজ করেছেন, সরাসরি মোবাইল নিয়ে। এখন এই যে মোবাইলের যে ব্যবহারটা, এটাও একটা প্রফেশনাল ওয়েতে করতে হবে।
দুইটা বিষয়, যে আপনি যখন একসাথে সবার সাথে কাজ করবেন আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, ধরেন আমার পাশে যে পাঁচজন আছেন তারাও আমার সহকর্মী, আমি কাজটা কিভাবে করছি যে আমরা সবাই মিলে কাজটা শুরু করছি। এখন যিনি মোবাইলটা নিয়ে কাজ করেন তার হয়তো আমি খুব শ্রদ্ধা নিয়ে বলছি, তার হয়তো ওই সচেতনতার জ্ঞানটা একটু কম আছে যে আমি কোন ফ্রেমে কোথায় কিভাবে অন্যের ফ্রেমে ঢুকে যাচ্ছে কিনা। একটু ভালো ছবি পাওয়ার জন্য সবাই কষ্ট করে, ধরেন যেই ফোনটা তার কাছে অ্যাক্সেসেবল খুব বেশি, যে উনি মোবাইলটা নিয়ে দ্রুত মুভ করতে পারেন, কিন্তু একটা প্রফেশনাল ক্যামেরা পিছনে আছেন, ওনার মুভ করতে কিংবা ওনার ওই ক্যামেরাটা অপারেট করতে একটু কয়েক সেকেন্ড সময় লাগে। এই সময়টাতে মোবাইলের একজন সাংবাদিক যদি সামনে চলে যান তখন জটিলতা তৈরি হয়, তখন এই যে বিরূপ মন্তব্যগুলো তৈরি হয় আসলে। তাহলে আমাদের মোজো রিপোর্টারদেরও একটু সচেতনভাবে কাজ করা উচিত। একদমই, মানে যারাই বলছেন তারা হয়তো যে উপস্থাপনের ধরনটা যে একটু ভিন্ন, যে আচ্ছা ওনারা ঠিকভাবে সবাই মিলে প্রফেশনাল ওয়েতে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো প্রোডাকশন তৈরি করা সম্ভব। এবং মোবাইল থেকে তো এখন দুর্দান্ত রকমের প্রোডাকশন তৈরি হয়, নিউজ তৈরি হয়। আমরা দেখেছি যে একটু আগে আমি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রেক্ষাপটটা তুলে ধরলাম, সেখানে অনেক যারা বিদেশি সাংবাদিক এসেছিলেন অনেকের হাতেই কিন্তু ওনারা মোবাইল ফোন ছিল। আর এখনকার মোবাইলের ক্যামেরাগুলো বেশ ভালোই কাজ করার মতো। আপনি পরিবেশ বা সাংবাদিকতা নিয়ে কাজ করেছেন, বাংলাদেশে ক্লাইমেট রিপোর্টিং কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? ক্লাইমেট রিপোর্টিং গুরুত্ব পাচ্ছে না, এটা হচ্ছে খুবই মজার বিষয়। আমি আপনাকে কেন গুরুত্ব পাচ্ছে না সেটা একটা উদাহরণ বলি। ধরেন আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে আমাদের এই অঞ্চলকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য খুবই একটা উষ্ণ উর্বর একটা জায়গা বলা হয়। কারণ এখানে দেখবেন যে বাইরের অনেক ইনফ্লুয়েন্সাররা এসেও এখানে কন্টেন্ট বানায়। কেন কন্টেন্ট বানায়? কারণ হচ্ছে যে অল্প জায়গার মধ্যে প্রথমত হচ্ছে অনেক বেশি মানুষ, আর সকল মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাটাচড। প্রত্যেকের একটা দুইটা করে অ্যাকাউন্ট আছে, আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ইউটিউবে অ্যাকাউন্ট আছে, আপনার স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। ফলে প্রত্যেকেরই কিন্তু 2 থেকে 3টা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে। সবাই এই জায়গাটাকে মানে ব্যবহার করতে চায়, ইউটিলাইজ করতে চায়। ইভেন এই জায়গার ভিডিওগুলো অনেক পপুলার হয়ে যায় আমি দেখি একদমই অল্প তাই। সময়ের মধ্যে। কারণ হচ্ছে যে মানুষ দেখতে ভিন্ন ভিন্ন ভিডিও দেখতে পছন্দ করে, এবং এই অঞ্চল এবং জনরার মানুষের কাছে তথ্যগুলো পৌঁছে দেয়। এখন এই জন্য মানুষ কী ধরনের তথ্য আসলে ওনারা নিতে চান? ওনারা নিতে চান একটু বিনোদন। কারণ আপনি দেখবেন যে খুব স্বাভাবিকভাবে আমাদের, আমি দক্ষিণ এশীয় অঞ্চল বলছি, শুধুমাত্র বাংলাদেশ না, যে আমাদের বিনোদনের মাধ্যমটা খুবই সংকটাপন্ন। মানে আমরা বিনোদন এই স্ক্রিনের মধ্যেই চলে গেছে আমাদের বিনোদন। কারণ বাংলাদেশে এত মানুষ সারাক্ষণ সবাই কাজ বাজ করে সকলের বিনোদন চলে গেছে স্ক্রিনে, আপনি দেখবেন। বা এখন শিশুদের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে স্ক্রিন। তো ফলে ওই প্ল্যাটফর্মটা স্ক্রিনেই মানে স্ক্রিনের মধ্যে চলে গেছে অ্যাক্টিভিটিসগুলো। সেইখানে যখন মানুষ বিনোদনে, আপনি কিন্তু এই ক্লাইমেটের মতো সিরিয়াস বিষয়ে শুনতে চান না তখন। এখন মোরাললেস আপনার প্রতিটা টপিককে প্রায়োরিটি দেওয়া হয় বা একটা জাজমেন্টাল ওয়েতে নেওয়া হয় যে কতটা ভিউ হলো। ক্লাইমেটের কোনো বিষয় কিন্তু অনেক ভিউ পাবে না, কারণ এটা এত সিরিয়াস, এত কঠিন একটা বিষয়। এবং এটা তো আমরা যারা ভুক্তভোগী বাংলাদেশের মানুষজন তারা আসলে বুঝতে পারি। এটা আপনি ক্লাইমেটের ইম্প্যাক্টটা 1-2 দিনে বুঝতে পারবেন না, এটা বুঝতে বছরের পর বছর সময় যায়। আমি যদি ভুল না করি, আপনি হয়তো গত পরশুদিন যুগান্তরের একটি পত্রিকার শিরোনাম ছিল এরকম যে দেবে যাচ্ছে বরিশাল। হ্যাঁ। সো এই যে দক্ষিণাঞ্চল দেবে যাচ্ছে, এটা তো অনেক আগে থেকে বলা হচ্ছিল, এবং সেই একটা প্রতিবেদনে বলা হচ্ছিল যে আগামী আরও 100 বছরের মধ্যে এটার অবস্থান সেটি নাও থাকতে পারে, অর্থাৎ বরিশালের এই দক্ষিণাঞ্চলীয় এই অঞ্চলের। এবং সেটি মানে গত 20 বছরে 50 বছরে কতখানি দেবে গেছে সেটির একটি তারা কিন্তু পরিসংখ্যান দেখিয়েছে। তো আপনি কখনো 1-2 দিনে বুঝতে পারবেন না মানে এই জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্টটা সেটা। ফলে এই বিষয়গুলো মানুষের কাছে বোঝানো একটু কঠিন, যে আপনি তাকে দৃশ্যমান করে বোঝাতে পারবেন না। এই জন্য হয় কি, মানুষ এই ক্লাইমেট জার্নালিজমের ক্ষেত্রে তাদের আগ্রহটা কম থাকে, কারণ এখানে দৃশ্যমান অনেক কিছু না, কারণ এখানে ক্রমান্বয়ে আস্তে আস্তে পরিসংখ্যান ডাটা দিয়ে বোঝাতে হয়। কিন্তু সেই আপনি অনেক কষ্ট করে একটা রিপোর্টিং করলেও সেটার প্রতি মানুষের ইন্টারেস্ট আবার কম থাকবে, কারণ ওনার আগ্রহ এটাতে কম নাই। পরিবেশের কি হলো এবং এই 100 বছর পরে কি হবে এটা নিয়ে সে এখন এই সোশ্যাল মিডিয়ার মানে যুগে এত ব্যস্ত সময়ে কেউ এটা নিয়ে ভাবতে চান না। বাংলাদেশে আসলে কতজন পরিবেশ নিয়ে কাজ করে? সংখ্যাটা বাড়ছে, এক্স্যাক্ট ফিগার আমি আপনাকে বলতে পারবো না, সংখ্যাটা আগে বাড়ছে। আমি আপনাকে এটুকু বলি যে সংখ্যাটা বাড়ছে। আগে যেমন হচ্ছে যে শুধুমাত্র পরিবেশ বিষয়ক নিয়ে কথা বলার জায়গা ছিল, যে পরিবেশ বিষয়ে
সাংবাদিকতা করেন, কিন্তু এটা কিন্তু এখন বিশাল পরিসরে বেড়েছে। কেননা এটা হচ্ছে জলবায়ু যে পরিবর্তনের যে প্রভাবটা, সেটা আসলে বড় পরিসরে বেড়েছে এখন। শুধু পরিবেশ একটা বিষয়, পরিবেশের সাথে পানি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, আবার এই যে জলবায়ুর পরিবর্তনের যে ব্যাপারটা সেটা আবার একটা গুরুত্বপূর্ণ অংশ। ফলে 3-4টা বিষয় কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, মানে আপনি যদি শুধু বলেন পরিবেশ বিষয়ক কথা বলতে, ফলে এখানে শুধুমাত্র পরিবেশ মানে 1-2টা বিষয় না, অনেক বড় একটা ভাস্ট বিষয়। তবে ক্রমান্বয়ে সেই কাজ করার মানুষের সংখ্যা বাড়ছে, মানে গণমাধ্যম এর প্রতিষ্ঠানগুলো থেকে 2-3 জন কাজ করেন। তবে একটা জটিলতা আছে, সবার মধ্যে কন্টিনিউটি নেই, মানে ক্রমান্বয়ে যে কাজ করার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা একটু কম। আরও একটা বিষয় হচ্ছে শুধুমাত্র পরিবেশ কেন্দ্রিক কোনো কিন্তু ওয়েবসাইট গণমাধ্যম আমাদের নেই, যদিও ঢাকার বাইরে থেকে আমি যতখানি জানি একটি মাত্র অনলাইন পোর্টাল সেটি চালু হচ্ছে। এছাড়া আলাদা করে পরিবেশ বিষয়ক কোনো ধরনের গণমাধ্যম তৈরি হয়নি। তবে পরিবেশ বিষয়ক কিছু বা জলবায়ু কেন্দ্রিক কিছু প্রোগ্রাম হচ্ছে 2-3 মাস 4 মাস পরে। আন্তর্জাতিক পর্যায়ে আপনি বেশ কিছু নিউজ কভার করেছেন। আমাদের দেশীয় মিডিয়া আর বা আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে পার্থক্য কি দেখছেন আপনি? পেশাগত দায়িত্ব পালন, মানে সিরিয়াসনেসটা হচ্ছে যে আমার ওইখানে গিয়ে মনে হয়েছে যে দক্ষতার দিকে, ধরেন আপনি তো দক্ষতা সময় আমরা কি করি যে দক্ষতা আমরা বাড়ানোর চেষ্টা করি। আমি হয়তো আমার একটু কম স্কিল থাকতে পারে, কিন্তু আমার চেষ্টাটা আছে যে আমি এটা বাড়াবো। এটা আমি যে বিদেশি সাংবাদিকদের সাথে কাজ করেছি, হয়তো যখন কথা বলি তখনও হয়তো দেখি যে তাদের মধ্যে যেই ল্যাকিংসটুকু আছে, সেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা ইনফরমেশন কালেকশনের ক্ষেত্রে হতে পারে, সেইগুলোকে ওভারকাম করবার একটা প্রচণ্ড ইচ্ছা চেষ্টা তাদের থাকে। আমাদের গণমাধ্যম কর্মীদের এটা হয়তো আমারও হয়তো আছে, মানে বিইং এ প্রফেশনাল অর্থাৎ জার্নালিস্ট, আমারও হয়তো এই জায়গাটা আছে যে আমরা ব্যাপারগুলোকে সিরিয়াসলি নিতে পারি না, অথবা সিরিয়াসলি নিলেও এটা যে একটা ধারাবাহিকভাবে নিজের মধ্যে বজায় রাখা, সেইটা আমরা আসলে হারিয়ে যাই বা পারি না নানান কারণে। আমি জানি না কেন ওনাদের মধ্যে ওই পেশাগত জায়গাটা, সিরিয়াসনেস, সেটা প্রকটভাবে থাকে। এটার একটা কারণ হয়তো এরকম হতে পারে যে আমরা তৃতীয় বিশ্বের একটি গণমাধ্যমের জায়গা থেকে বলছি যে আমাদের তো পারিপার্শ্বিক আরও অনেক বিষয় আমার উপরে চেপে আসে। এবং আপনি একটা উদাহরণ দেই যে গণমাধ্যম কর্মী হিসেবে পশ্চিমা দেশে একজন সংবাদকর্মী যত টাকা স্যালারি পান, কিংবা ইউরোপের একটা প্রতিষ্ঠানে একজন সংবাদকর্মী যত টাকা স্যালারি পান, বাংলাদেশে তার চেয়ে 4-5 গুণ। ফলে তার এই যে সামঞ্জস্য, অর্থাৎ জীবন প্রক্রিয়া, যাপিত জীবনের সাথে তার যে পেশাগত দায়িত্ব পালনের যে প্রক্রিয়া, সেটিতে সাথে মাঝে মধ্যে অসামঞ্জস্য হয়ে যায়। অর্থাৎ তার যাপিত জীবনকে লিড করবার জন্য, পরিচালিত করবার জন্য তার যে পেশাগত জায়গাটা, সেটা সমন্বয় হচ্ছে না। এটার কারণে হয়তো আপনি যখন সাংবাদিকতা সবসময় একটা সৃজনশীল পেশা, আপনি এখানে সৃজনশীল না হলে টিকে থাকা দায়। আপনি টিকে থাকতে পারবেন, আপনি লং রানে যেতে পারবেন না। ফলে সৃজনশীলতা তখন আসে যখন আপনি রিল্যাক্স থাকবেন, অনেক সংকটে থেকে, অনেক দুর্যোগময় মুহূর্তে পার করে আপনি সৃজনশীল ক্রমান্বয়ে হয়ে যাবেন, এটা আশা করাটাও ভুল। আরেকটা ব্যাপার আপনি দেখেন যে বাংলাদেশে বর্তমান মিডিয়ার যে লিস্টটা, অনেক 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 গণমাধ্যম তৈরি হচ্ছে। আসলে এতগুলি গণমাধ্যমের কি দরকার দেশে? এটা, এই প্রশ্নের উত্তর দিলে আমার প্রতি অনেকে মন খারাপ করতে পারে, বাট আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই সময় উপযোগী প্রশ্ন। আপনাকে যদি আমি আমাদের দেশের আয়তনের কথা বলি, হ্যাঁ, যে 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে যে মানুষের সংখ্যা আছে প্রায় 20 কোটিরও বেশি এখন বলা হচ্ছে। ফলে এত মানুষের জন্য কতগুলো আসলে গণমাধ্যম প্রয়োজন। আপনি দেখবেন যে প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে, প্রথম সারির শব্দটা আমি বারবার বলছি, ব্যাপারটা এরকম না, সব কিছুই প্রথম সারির, সেটা তার কাজের মাধ্যমে তৈরি হয়। তো মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার যে গণমাধ্যমগুলো, সেগুলো আসলে ক্রমান্বয়ে সংখ্যা কিন্তু কমছে। কিন্তু আমরা দেখি যে ধরেন পত্রিকা তো বাংলাদেশে প্রায় কয়েকশো, টেলিভিশনের সংখ্যা প্রায় অর্ধশতক হতে চলছে, রেডিও আছে, এখন আর নতুন একটা মাধ্যম যুক্ত হয়েছে, মাত্রা যুক্ত হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটাও যুক্ত হচ্ছে, বাড়ছে কেবল। আমার কথা হচ্ছে যে আপনি বাড়ান, কিন্তু সেখানে যদি দক্ষ লোক না থাকে, দিন শেষে আমার যে মূল কাজ, অর্থাৎ সাংবাদিকতা করা বা মানুষকে তথ্য সরবরাহ করা, সেটি কিন্তু আর হবে না। তখন
মানুষের অনাস্থা তৈরি হবে গণমাধ্যমের উপরে, দিন শেষে সেটা আমার আপনার উপরেই কিন্তু আসবে। আমরা দেখি যে অনেক তরুণ প্রেজেন্টার যারা নতুন কাজ করছে, অনেক তরুণ রিপোর্টার যারা আপনাকে অসম্ভব ভালোবাসে, আপনাকে অনেক পছন্দ করে। আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া অনেক ইনফ্লুয়েন্সারদের সাথেও আপনার খুব ভালো একটা সম্পর্ক। তো তাদেরকে আপনি কি বলতে চান যারা আপনাকে অনেক বেশি ভালোবাসে? আমি তো আপনাকে অনেক ফলো করে, তো তারা আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি, এটা তো আশীর্বাদ অবশ্যই। এই ভালোবাসাটা তো আমি টাকা দিয়ে কিনতে পারবো না, এবং আমি তাকে বলি নাই ভাই আপনি আমাকে ভালোবাসেন। তারা আমাকে ভালোবাসে এবং কোনো কারণ ছাড়াই হয়তো ভালোবাসে। আমি জানি না ঠিক কী কারণে তারা ভালোবাসে, বাট আমি ওই ভালোবাসাটার শ্রদ্ধা জানাতে চাই। আমি অবশ্যই তাকেও ভালোবাসতে চাই। আমি হয়তো নানান সময়ে নানানভাবে তাকে উত্তর দিতে পারিনি, বা আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আমি কিন্তু তার প্রতিটি শব্দের কাছেও ঋণী, কারণ আমি জানি যে ওই শব্দটা কতটা দামি। দামি বলছি এই কারণে, আমি নিজেও হয়তো একটা স্ট্রাগল করে বা একটা সময় পার করে আমারও হয়তো কারোর না কারোর ভালো লাগা ছিল বা এখনও আছে, বা আমিও চেষ্টা করি নিজেকে বদলাতে। ফলে ওই শব্দটুকু, একজনের শব্দে যে আপনার পারফরমেন্সে প্রভাব পড়তে পারে, সেটা কিন্তু আমি বিশ্বাস করি, এবং ওনারাই হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধানতম জায়গা। এবং আমি একটা কথা ওনাদেরকে, দুইটা কথা বলতে চাই, একটা না। একটা হচ্ছে যে আমার কাছে মনে হয় সাংবাদিকতা মানে হচ্ছে যে কমন সেন্স। তো যারা এখানে আসতে চান তাদের এই ব্যাপারটা খুব থাকা দরকার। অনেক বড় ডিগ্রি ম্যাটার করবে হয়তো, কিন্তু আপনি যদি কমন সেন্সটা ঘাটতি থাকে তাহলে সাংবাদিকতাটা হবে না। কারণ সাংবাদিকতা না, দিন শেষে মানুষের কথা বলে। মানুষের কথায় গিয়ে যদি গলদ হয় তাহলে সেটা সাংবাদিকতা হবে না। আর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি মনে করি সাংবাদিকতাটা যাপিত জীবনের অংশ। আমি কেমন করে কথা বলি, কিভাবে কথা বলি, কোন মানুষের জন্য বলি, কি কথা বলি, এটা প্রত্যেকটা বিষয় আসলে ম্যাটার করে। কারণ হচ্ছে যে আমার ওয়ার্ড ম্যাটার্স। আমি যখন যে শব্দ যে মানুষের জন্য বলি সেটা যদি তার সাথে রিলেভেন্ট না হয়, তাহলে তার যে সমস্যাটা সেটার আসলে সমাধান হবে না। ফলে তার সমস্যার সমাধানের জন্য আমার শব্দটা শক্তিমান হতে হবে, এবং আমাকে বুঝাইতে হবে যে এই শক্তিমান শব্দ দ্বারা আমি আপনাকে আপনার সমস্যাটা সমাধান করতে পারি। ফলে এটাকে আপনি যদি যাপিত জীবনের অংশ না করেন, অর্থাৎ আপনি নিজেই যদি বিশ্বাস না করেন, তাহলে অন্যের সমস্যা সমাধান করাটা কঠিন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী শো দেখতে চোখ রাখুন নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজে। ধন্যবাদ।